অনার্স চতুর্থ বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 এর স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। এর মাধ্যমে আমাদের ক্লাস শুরু করে থাকি। আজও আমরা এমনি আরেকটি ক্লাস নিব। আমরা অ্যাকাউন্টিং থিওরি কোর্সটির ফেয়ার ভ্যালু চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক এবং তার সমাধানও করে দিয়েছি। আজও ফেয়ার ভ্যালু চ্যাপ্টারে আরেকটা অঙ্ক আমরা দেখব। আশা করি ফেয়ার ভ্যালু চ্যাপ্টার মোটামুটি তোমাদের কাছে একটু সহজ এবং বোধগম্য হয়েছে। তোমরা যদি এই ধারাবাহিকতা বজায় রেখে নিজেরা থেকে যে কোনো বই, যে কোনো রাইটারের বই থেকে যে তোমরা তোমাদের উদাহরণগুলো দেখে নাও এবং বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনগুলো যদি দেখে নিতে পারো, তাহলে আশা করব এই চ্যাপ্টার তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আমরা ফেয়ার ভ্যালু চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটা এরকম ছিল যে কোনো কোম্পানির এক একটা শেয়ারের বাজার মূল্য কত, সে বাজার মূল্যটা তুলনা করে আমরা অঙ্ক সমাধান করি। এরকম আরেকটি অঙ্ক এবং তার সমাধান আমরা দিয়েছি, দেখো খুব সহজ মনে হবে। প্রবলেম নাম্বার 6, জি কোম্পানি লিমিটেড সেলস টাকা 25 পার শেয়ার, ডি কোম্পানি পেস ডিভিডেন্ড পার শেয়ার টাকা 5, which is constantly grow 10%. If an investors regards rate of return is 20%, should he buy the G company shares? বাংলা এরকম, জি কোম্পানি বর্তমানে এক একটা শেয়ার বাজারে বিক্রি করছে 25 টাকা করে। এই কোম্পানি ডিভিডেন্ড পে করছে 5 টাকা করে পার শেয়ার, যেটা কনস্ট্যান্টলি গ্রো করে 10%। কনস্ট্যান্টলি গ্রো আমরা গতদিনও বুঝেছি, যেটা একেবারে স্থিরভাবে প্রতি বছর একই পার্সেন্টেজ গ্রো করছে, 10% করে প্রতি বছর ডিভিডেন্ড বৃদ্ধি পাবে। একজন ইনভেস্টর, একজন বিনিয়োগকারী যদি তার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ কেই বা আর যাই বলি 20% হয়, শুড হি বাই দি জি কোম্পানির শেয়ার? তাহলে সে কি জি কোম্পানির শেয়ার ক্রয় করবে? অর্থাৎ জি কোম্পানি বাজারে 25 টাকা করে শেয়ার বিক্রি করছে, সে ডিভিডেন্ড দিচ্ছে, তার ডিভিডেন্ড বৃদ্ধির হার রয়েছে। এখন একজন ব্যক্তি জি কোম্পানির শেয়ার ক্রয় করতে চাচ্ছে, কিন্তু যে ব্যক্তি জি কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছে তার আশা যে সে 20% করে তার বিনিয়োগের উপরে 20% করে সে লাভ আশা করে। এখন এই লাভ আশা করে সারা জীবন সে করে আসছে, এই তার প্রত্যাশা থাকায় সে জি কোম্পানির শেয়ার ক্রয় করবে কি করবে না, এরকম একটি প্রশ্ন। এটির সমাধান যখন আমরা করব, মূলত আমরা যদি অঙ্কের তথ্যগুলো দেখি তাহলে কিন্তু মূলত জি কোম্পানির একটি শেয়ারের ফেয়ার ভ্যালু বের করতে হবে, এবং ফেয়ার ভ্যালু বের করে আমরা যদি জি কোম্পানির এক একটা শেয়ারের বর্তমান বাজার দামের সাথে তুলনা করি, তাহলে যদি দেখি যে ফেয়ার ভ্যালু বাজার দামের তুলনায় বেশি, তাহলে আমরা ওই কোম্পানির বর্তমান বাজার দাম কম, ফেয়ার ভ্যালু বেশি, তাহলে অবশ্যই আমরা কিনবো, কারণ কিনলে আমরা লাভ পাবো। আবার যদি দেখি যে ফেয়ার ভ্যালু বর্তমান বাজার মূল্যের তুলনায় কম, অর্থাৎ বাজার দাম বেশি, ফেয়ার ভ্যালু কম, তাহলে আমরা ওই কোম্পানির শেয়ার ক্রয় করব না, কারণ বাজার দাম বেশি হওয়ার কারণে আমাদের প্রকৃত মূল্য কম, বাস্তব মূল্য বাজারের মূল্য বেশি, সুতরাং আমরা কিনে কখনো লাভজনকতা আমাদের আসবে না, লাভ আসবে না, সুতরাং ওই কোম্পানির শেয়ার কিনবো না। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই জি কোম্পানির ফেয়ার ভ্যালু শেয়ারের ফেয়ার ভ্যালু বের করা, তারপর তুলনামূলক একটা কমেন্ট লেখা। এরই ধারাবাহিকতায় সমাধানে যখন দেখি আমরা একটু যে ফেয়ার ভ্যালু অফ জি কোম্পানির শেয়ার উড বি, যেহেতু আমাদের তথ্য দেওয়া আছে কনস্ট্যান্টলি গ্রোথ রেট, ফলে পিজি ইকুয়াল টু ডি1 বাই কেই মানে জি, যেহেতু গ্রোথ রেট আছে অবশ্যই জি ব্যবহার করে যে ফর্মুলাটা হবে সেই ফর্মুলা আমরা করবো। আর কনস্ট্যান্ট গ্রোথ রেট হলে আমাদের একবারই করা লাগে, বারবার যোগ করা লাগে না। সেই হিসাবে এখানে ডিভিডেন্ড দেওয়া আছে, পেস বলা আছে, পেস মানে এখানে D0, D1 সমান D0 × 1 প্লাস জি হয়, জি হচ্ছে আমাদের 10%, সুতরাং D1 হয়েছে 5.5 টাকা, D0 ছিল 5 টাকা। কেই যেটা এক্সপেক্টেড আশা করছে ইনভেস্টর, তার কেইটা এখানে ব্যবহার করব,
করে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার বা ফেয়ার ভ্যালু পার শেয়ার বের করব P0 ইকুয়াল টু D1 বাই KE মাইনাস G। সেই হিসাবে আমরা ফেয়ার ভ্যালু হয়েছে 55 টাকা, কিন্তু বাস্তবে কোম্পানির শেয়ার সেই শেয়ার বিক্রি করছে 25 টাকা করে। আমরা কমেন্ট লিখেছি দেখো, জি কোম্পানিজ selling price per share is টাকা 25 and fair value per share is টাকা 55. So the investor should be purchase the shares. অর্থাৎ জি কোম্পানির মার্কেটে বিক্রি করতেছে প্রতি শেয়ার 25 টাকা ধরে, আর ফেয়ার ভ্যালু হচ্ছে 55 টাকা, সুতরাং ইনভেস্টর অবশ্যই এটা ক্রয় করবে। এই যে আমরা শেয়ারের বাজার মূল্য ফেয়ার ভ্যালু নির্ণয় করে তুলনা করে ক্রয় করবে কি করবে না এরকম সিদ্ধান্ত দিলাম, এর বিকল্প হিসেবে আবার আরেকটি সিদ্ধান্ত দেওয়া যায়। বিকল্প হিসেবে যখন আসে যে একটু ব্যতিক্রমিক ভাবে আমরা এটা সমাধান করতে পারি, সেখানে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হয়। যে কোম্পানির রেট অফ রিটার্ন আছে সেই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যাকে আমরা বলি ইনটু আর, এটা একটি ফর্মুলা আছে D1 বাই P0 ইনটু 100 প্লাস G। এটা করে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করা হয়। এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর যখন আমরা তুলনা করব যে জি কোম্পানির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এত, আর যে বিনিয়োগ করছে তার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত, এই দুটো করে যদি দেখি জি কোম্পানির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বেশি, তাহলে জি কোম্পানির শেয়ার অবশ্যই ইনভেস্ট করবে ইনভেস্টর। আর যদি দেখি জি কোম্পানির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কম ইনভেস্টরের তুলনায়, তাহলে আর সেখানে বিনিয়োগ করবে না। এরকম ভাবে আমরা অল্টারনেটলি আমরা সমাধান দিয়ে দিচ্ছি। দেখো, জি কোম্পানির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন উড বি এক্সপেক্টেড আর D1 বাই P0 ইন্টু 100 প্লাস G সমান D1 তো আমরা বের করা হচ্ছে 5.5 টাকা, আর P0 যেটা দেওয়া আছে, আমরা P0 এখানে আমাদের 25 টাকা, P0 25 টাকা, জি দেওয়া আছে 10%, আর 5.5 টাকা বাই 25 টাকা ইন্টু 100 প্লাস 10%, এরকম করে আমাদের হয়েছে 37.50%। অর্থাৎ জি কোম্পানির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 37.50%, আর যে ইনভেস্ট করছে তার ইনভেস্টরের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 20%। সুতরাং জি কোম্পানির শেয়ারে ইনভেস্টর বিনিয়োগ করবে। এটুকু আমরা একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যাবে কি করা যাবে না সে সম্পর্কে এই অঙ্কটির সমাধান করা আছে। কারো কোনো প্রশ্ন থাকলে অঙ্কটির সম্পর্কে বা কোথাও বুঝতে পারেন এরকম, তাহলে আমাকে জানাও, ইনফরমেশন দাও। জি স্যার, ওই যে ওখানে ওই যে প্রেজেন্ট P0 কোম্পানি মার্কেট প্রাইস পার শেয়ার, এটা প্রেজেন্টে ওখানে কি 25 টাকা হবে তাহলে, তাই না? 25 টাকা হবে, 25 টাকা হবে। এই আরেকটা প্রশ্ন হলো স্যার, এই যে আমরা যখন এই যে P0 টা নির্ণয় করি, এই যে বলো, এই D1 যখন নির্ণয় করি, এটার সাথে কি যে সব সময় কি ওই যে D0 ইনটু 1 প্লাস G হবে, কখনো কি মাইনাস হয় স্যার এখানে? হ্যাঁ, মাইনাস হয় কখন, যখন গ্রোথ রেট না হয়ে ডিক্লিনিং রেট হয়। ডিক্লিনিং মানে যখন মাইনাস মানে বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়। যেমন ডিভিডেন্ড আমাদের গত বছর ছিল 5 টাকা, এবার এক্সপেক্টেড করছি 10% বাড়বে, তার মানে আগামীবার হয়ে গেল 5.5 টাকা। 5.5 টাকা না হয়ে যদি 10% ডিক্লিন হয়, ডিক্লিন মানে কমে যাবে, ডিক্রিজ হবে। যদি ডিক্রিজ থাকে তখন ওখানে মাইনাস ফিগার আসবে, মাইনাস আসবে। এবং ওই মনে করো যে 10% এখানে ডিক্রিজ বা ডিক্লিন শব্দটা থাকতো, 5 টাকা থেকে আমরা 10% 50 পয়সা বিয়োগ করে 4.5 টাকা আসতো, এই 4.5 টাকা ডিভিডেন্ড আসতো, আর আমাদের ওই 10% তখন মাইনাস 10% লাগতাম। যেখানে জি প্লাস জি রয়েছে সেখানে আমরা প্লাস লিখতাম, জিটা ফর্মুলায় লিখবো জি, কিন্তু বাস্তবে যখন আমরা ফিগার পাতাবো তখন লিখবো মাইনাস। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার।
তো সবসময় যে ডিভিডেন্ড ইনক্রিজ করবে এমন না, ডিক্রিজ কখনো ডিভিডেন্ড ডিক্রিজও করতে পারে। জি স্যার ক্লিয়ার। সাধারণত কোম্পানি নির্ধারিত থাকে সবসময় ইনক্রিজের দিকে ধাবমান থাকে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে, কিন্তু কখনো কখনো কোনো কারণেও ডিভিডেন্ড হ্রাস পেতে পারে, তখন আমরা সেটাকে ডিক্লিন রেট বলে। কিন্তু ফর্মুলায় কোনো ডিক্লিন রেটের ডি দেওয়া থাকে না, ফর্মুলাতে প্লাস জি ব্যবহার করতে হবে। কিন্তু ফিগার যখন লিখবো যে 10% আর প্লাস জি লিখলাম, ফর্মুলায় প্লাস জি আছে, জি লিখলাম, বা কেই মাইনাস জি লিখলাম, এটা রাইট, কেই মাইনাস জি লিখছি, রাইট। কিন্তু যখন আমরা দেখলাম এটা মাইনাস ফিগার আসতেছে, তখন আমরা ফিগার লেখার সময় কেই ফিগার যেমন দেওয়া আছে 20%, তাহলে 0.20, আর মাইনাস লেখা আছে জি, এর মাইনাস লেখে তখন প্লাস লিখবো, প্লাস 0.10। আবার যেখানে প্লাস জি লেখা রয়েছে সেখানে লিখবো মাইনাস 0.10। ক্লিয়ার কিনা? অর্থাৎ ফর্মুলায় কিন্তু জি জি থাকবে এবং প্লাস প্লাস জি থাকবে, কিন্তু যখন ফিগার চেঞ্জ করব, ফিগার যখন লিখবো, তখনই আমাদের মাইনাস মাইনাস লেখা যাবে, মাইনাসে প্লাস, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস লেখা যাবে। ক্লিয়ার কিনা? হ্যালো হ্যালো এভরিবডি। জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আমি আগে তো আবারও বলছি যে ফর্মুলা কিন্তু প্লাস জি যেখানে আছে প্লাস জি বসাবো, মাইনাস জি আছে যেখানে মাইনাস জি বসাবো, কিন্তু যখন অঙ্কের প্র্যাকটিক্যালি যখন অঙ্ক করতে যাব তখন আমরা এটা প্লাস মাইনাস যখন লিখতে যাব, যখন পার্সেন্টেজটা লিখতে যাব, তখন আমরা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস লিখতে পারবো। জি স্যার। কিন্তু টোটালি ফর্মুলা পাতানোর সময় জি যেখানে আছে প্লাস জি লিখতে, কারণ যেটা গ্রথের চিন্তা করেছে, কখনো ডিক্লাইনের চিন্তা করেনি। এই হচ্ছে আমাদের আরেকটি অঙ্ক। মোটামুটি এই চ্যাপ্টারে আমাদের যেটা জানার বিষয় তাহলে এরকম যে আমাদের যে অনেকগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলোর বিহেভ এক একটা এক রকম। আমাদের অঙ্কের যে তথ্যগুলো থাকবে, ইনফরমেশন গুলো থাকবে, সেই ইনফরমেশনের উপর ভিত্তি করেই আমরা ফর্মুলাগুলো লিখব। ইনফরমেশন যেভাবে আছে ফর্মুলাটা সেভাবেই হবে। যদি কখনো কখনো D0 বাই P0 হতে পারে, বা D0 বাই কেই আসতে পারে, কারণ সেখানে জি নেই, গ্রোথ রেট নেই। গ্রোথ রেট যদি না থাকে, আমরা ফর্মুলা জানি P0 = D1 বাই কেই মাইনাস জি। তো মাইনাস জি যদি নাই থাকে, তাহলে মাইনাস 0 বসানো মানে D1 বাই কেই হয়ে গেল, ফর্মুলা পরিবর্তিত হয়ে D1 বাই কেই হয়ে গেছে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ আমরা ফর্মুলাগুলো যেভাবে, যে অঙ্কের যে তথ্য বা ফিগার দেওয়া থাকবে, সেই তথ্যগুলো নিয়ে আমাদের যেটা সম্ভব, যেভাবে যে যাওয়া দরকার, সেভাবে ফর্মুলা পরিবর্তন করে আমাদের সেখানে যেতে হবে। গেলে আমাদের এটা খুব সহজ হবে, খুব কঠিন কিছু হবে না। এই চ্যাপ্টারে আরেকটু আলোচনা ছিল, তা হচ্ছে এরকম ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে কিছু অঙ্ক রয়েছে। সেটা অঙ্কটা আমরা আগামী পরের দিন আমরা আরেকটা অঙ্ক করে দেবো, ফ্রি ক্যাশ ফ্লো কি এবং তার উপর ভিত্তি করে কিভাবে অঙ্ক করতে হয়। এই ফ্রি ক্যাশ ফ্লো অঙ্ক করার পরে মোটামুটি আমরা এই চ্যাপ্টার থেকে বিদায় নিতে পারবো। আগামীকালকে আমরা এই ফ্রি ক্যাশ ফ্লোর উপর দিয়ে আলোচনা করে একটি অঙ্কের সমাধান করব, এবং আশা করছি এর পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা বাকি অঙ্কগুলো নিজেদের মতো সমাধান করে নিতে পারবা। আমি একটা পিক দিছি মেসেঞ্জারে, দেখেন ওটা একটু বাংলা করে দেন স্যার। দেখো আমি তাই করছে। ক্লিয়ার? আমরা অঙ্কটা একটু দেখি। The managing director of a company decide that his company will not pay any dividend he survives. এর বাংলা হচ্ছে এরকম যে একটা কোম্পানির পরিচালক পর্ষদ সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি কোনো লভ্যাংশ প্রদান করবে না যতদিন না সে সারভাইভ, মানে তার সামর্থ্য
তৈরি না হবে, সামর্থ্য তৈরি না হওয়া পর্যন্ত সে মনে করো একটা দুর্বল পয়েন্টে আছে, সেই দুর্বলতা কেটে না যাওয়া পর্যন্ত, অর্থাৎ বেঁচে না ওঠা, সার্ভাইভ শব্দটার অর্থ হলো বেঁচে ওঠা। তার মানে সে এখন অনেক দুর্বলতা রয়ে গেছে, সেখান থেকে সবল হতে চাই। সবল না হওয়া পর্যন্ত, তার সামর্থ্য না আসা পর্যন্ত সে কোনো রকম ডিভিডেন্ড প্রদান করবে না। হিজ কারেন্ট লাইফ এক্সপেক্টেন্সি ইজ 20 ইয়ার্স। তার বর্তমান লাইফ আশা করছে 20 বছর ধরে চলবে। বর্তমান তার জীবনকাল আসবে, সেটা প্রত্যাশিত জীবনকাল হলো 20 বছর, প্রত্যাশিত জীবনকাল। কোম্পানির যদিও নির্দিষ্ট জীবনকাল থাকে না, কিন্তু এই কোম্পানিটা তার হয়তো নির্দিষ্ট একটা সময় ধরে নিচ্ছে যে 20 বছর ধরে আমরা ভালোভাবে চালাতে পারবো। আফটার দ্যাট টাইম, এই সময়ের পরে, it is expected that the company could not pay dividend of টাকা 30 per share indefinitely। অর্থাৎ এই সময়ের পরে এটা আশা করা যাচ্ছে যে কোম্পানি could not pay, না not শব্দটা আসবে না, এটা ভুল আছে এখানে। এখানে could not pay ডিভিডেন্ড আসতে পারে না, could pay অর্থাৎ পরিশোধ করতে পারে 30 টাকা করে ডিভিডেন্ড পার শেয়ার ইনডিপেন্ডেন্টলি, মানে একবার তার অসীমতা পর্যন্ত, নির্দিষ্ট সময় না, অসীম সময় পর্যন্ত, অনির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় নয়। ডিফিনেটলি মানে নির্দিষ্ট, ইনডিপেন্ডেন্টলি মানে হলো অনির্দিষ্ট সময়। অর্থাৎ 30 টাকা করে সে ডিভিডেন্ড দেবে, অনির্দিষ্ট কাল ধরে দিতে পারবে। অর্থাৎ যখন সে ডিভিডেন্ড দেওয়া শুরু করবে এই 20 বছরের পরে, আফটার দ্যাট টাইম, এই 20 বছর পরে, তখন সে 30 টাকা করে ডিভিডেন্ড দেবে এবং সে অনির্দিষ্ট কাল ধরে দিতে থাকে। At present, the firm could afford to pay টাকা 5 per share per। বর্তমানে কোম্পানির সামর্থ্য হচ্ছে 5 টাকা করে প্রতি শেয়ারে ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা, পরিশোধ করার ক্ষমতা তারা আছে। ডিভিডেন্ড দেবে না, আমরা দেবে এমন কোনো কথা না, তার সামর্থ্য আছে। অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা। তার ফরিবার মানে সারা জীবন, যতদিন কোম্পানিটি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত 5 টাকা করে পরিশোধ করার সামর্থ্য কোম্পানির আছে। দি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ দিস কোম্পানিজ শেয়ার হোল্ডার ইজ 10%। অর্থাৎ কোম্পানির রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো 10% করে। হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ দি শেয়ার? ওই শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? হোয়াট ইজ দ্য cost to each shareholder of the managing director's policies? ম্যানেজিং ডিরেক্টরের পলিসিতে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের ব্যয় বা খরচ কত? আমরা যে তথ্য দেওয়া আছে 20 বছরের পরে কিন্তু 30 টাকা করে ডিভিডেন্ড দেবে, বর্তমানে দিচ্ছে 5 টাকা। তা আমরা এই 30 টাকা বর্তমান যে 5 টাকা, ওটাকে আমরা D0 ধরতে পারি, আর যে 30 টাকা দেবে সেটা আমরা D1, এক্সপেক্টেড ডিভিডেন্ড যেটা, সেটা অবশ্যই D1। তা আমাদের গ্রোথ রেট কিন্তু আদৌ অঙ্কে নেই। তাহলে আমাদের যে তথ্য আছে ওটা D1 আছে, আর কে দেওয়া আছে কস্ট অফ ইকুইটি। ওরা উত্তর হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার আমরা নিশ্চিত P0, আমাদের যে ফর্মুলাটা, P0 ইকুয়াল টু D1 বাই কে। আমরা 0 পরে 20 লিখেছি, 30 টাকা বাই 300 টাকা। অর্থাৎ এই 300 টাকা কিন্তু, আমরা আবার বলছি, এই 300 টাকা কিন্তু এখনকার মার্কেট ভ্যালু না। এই 300 টাকা 20 বছর পরে যে 30 টাকা করে নিচ্ছি, সেই সময়কার মার্কেট ভ্যালু। অর্থাৎ আমরা যেটা P5, গতকালকে আমরা P6 বের করেছিলাম, কিনা P20 বের করা হয়েছে। 20 বছরের যে বাজার মূল্য একটা শেয়ারের, সেই বাজার মূল্যটা আমরা বের করেছি, কারণ D1টা 20 বছর পরের চিন্তা। আমরা ইচ্ছা করলে লিখতে পেতাম P20 বাই D21 বাই কে।
জি আবার স্যার। বলছি, গতকালকে আমরা যেমন লিখছিলাম P5 সমান P6 বাই KE মাইনাস G, ঠিক তেমনি P20 সমান আমরা লিখতে পারতাম D21 বাই KE মাইনাস G, এরকম লিখতে পারতাম। তোরা সেই শব্দগুলো না লিখে সিম্পল D1 দিয়ে ব্যবহার করে ফেলেছে। যাই হোক, আমরা D1 বাই KE মাইনাস G ব্যবহার করিনি। ইচ্ছা করলে আমরা G লিখতে পারতাম, G লিখে G তে 0 করে দিতে পারতাম। 300 টাকা আমাদের কিন্তু 20তম বছরের এক একটা শেয়ারের বাজার মূল্য। স্যার হ্যাঁ, স্যার P20 না P21 হইতো না, এলে D21 হইতো না? P20 লিখলে D21 হবে। D21 লিখবে। P যদি 21 লিখি তাহলে D22 হবে। গতকালকে এরকম অঙ্ক করে দিয়েছিলাম না? জি স্যার। আমরা এখন যেটা P বের করলাম সেটা কিন্তু কখনকার সময়ের 20 এখান বছর থেকে পরে। 20 বছরে দিয়ে আমরা কিন্তু হচ্ছে P0 বের করতে চাচ্ছি। তাহলে P0 বের করার ফর্মুলা হলো যে ওই P21 কে আমরা আবার P0 তে রূপান্তর করার জন্য প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে PV অফ P20 গতকালকে আমরা যেমন করেছিলাম PV অফ P6 P5, সেই P5 কে আমরা প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করেছিলাম। এরা P20 কে তেমনি প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করে আমরা P0 বের করে ফেলেছে 44 টাকা 49 পয়সা। কি ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। নাজমুল জি স্যার, ক্লিয়ার। যাক, মোটামুটি ওই একই ধরনের তথ্যগুলো খুব বেশি জটিল না, একটু খেয়াল করলে এগুলো হয়ে যাবে। আশা করছি যে আমরা এগুলো পেরে যাব, কোনো সমস্যা না। আর তারপর জি অনেক স্যার। অঙ্ক আছে, অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নিজেরা সমাধান করবা। সমস্যা না পারলে তো আমি আছি, আমাকে জানাবা। যা হোক, আমরা মোটামুটি ভাবে এই চ্যাপ্টার শেষের পথে আরেকটা ক্লাস আগামী দিন নেব, নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেব। পরবর্তীতে নতুন চ্যাপ্টার আবার শুরু করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমরা ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, নিজে সচেতন হও, থাকো, অন্যকে সচেতন করো। খোদা হাফেজ এভরিবডি।